ধর্ষণের বিচার দ্রুত করতে আরও দুটি ডিএনএ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত। নিয়োগ হবে বিচারক। উপদেষ্টা পরিষদে চলতি সপ্তাহে আইনের সংশোধনী অনুমোদন। যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি। এরপর আপনারা খুব দ্রুত গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। ভয় না পেয়ে পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করার পরামর্শ প্রধান উপদেষ্টার। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা গোলমাল পাকিয়ে দেবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কারণ ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম। মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বিএনপিকে। অভিযোগ তারেক রহমানের সব চক্রান্ত ব্যর্থ করে নতুন যুদ্ধে জয়ী হতে প্রস্তুতি নেওয়ার আহ্বান। সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবে আপত্তি জানিয়ে ঐক্যমত্য কমিশনকে ইসির চিঠি। কাছাকাছি সময়ে স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন। দেশে এসে সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত ফুটবলার হামজা চৌধুরী। শিলংয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষা। আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। টিকা কেনার নামে সালমান ও বেক্সিমকোর বিরুদ্ধে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। তদন্ত শুরুর কথা জানালো দুদক। সম্রাট আওরঙ্গজেবের মাজার উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে ভারতের মহারাষ্ট্রে তোলপাড়। বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের ঘোষণায় উত্তেজনা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী বৃহস্পতিবার এ চূড়ান্ত অনুমোদন দেয়া হবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে বিকেলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শিশু ধর্ষণের মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ সময় পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান জানান, ধর্ষণের মামলা দ্রুত নিশ্চিত ও ডিএনএ পরীক্ষার জন্য রাজশাহী ও চট্টগ্রামে আরও 2টি ল্যাব তৈরি করা হবে। প্রধান উপদেষ্টা তেজগাঁয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভার মূল এজেন্ডা ছিল নারী ও শিশু নির্যাতন দমন ইস্যু। এতে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সভার সিদ্ধান্ত তুলে ধরেন সরকারের 2 উপদেষ্টা। এই যে ধর্ষণগুলো হচ্ছে, উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, বিশেষ জুডিশিয়ারির সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কয়েকজন বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যাতে ধর্ষণ সহ অন্যান্য মামলাগুলো ত্বরান্বিত করা যায়। ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করছে সরকার। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। ধর্ষণের মামলার ডেফিনেশন পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক না, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি। এরপর আপনারা খুব দ্রুত গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়ার মামলায় আসামিদের বিচার দ্রুত করার কথাও জানান আইন উপদেষ্টা। এই আইনের পাশের সাথে
মাগুরায় আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিচারের সম্পর্ক নাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে 2 দফা দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার 5 জনকে আদালতে নেওয়া হয়েছে। রোববার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গেল 13 মার্চ ভুক্তভোগী স্বামীর সাথে লাকসামে নানা বাড়িতে যায়। পরদিন ভোরে নিজ বাড়িতে ফেরার জন্য লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজিতে ওঠে। সিএনজি চালক মাসুদ কৌশলে তাদেরকে গন্ডামারা এলাকায় নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে পরিত্যক্ত একটি বাড়িতে দলবদ্ধভাবে স্ত্রীকে ধর্ষণ করে মাসুদ আলী। পরিত্যক্ত ওই বাড়িটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর। 5 আগস্ট সরকার পতনের পর বাড়িটি ভাঙচুর করা হয়। পরে সেখান থেকে ভুক্তভোগীকে বিলকিস আক্তার নামের এক নারীর ভাড়া বাসায় নিয়ে আরেকবার নির্যাতন করা হয়। এই ঘটনায় রোববার মামলা হলে ধর্ষণের দায়ে মাসুদ ও আলী এবং ধর্ষণের সহযোগিতার অভিযোগে হৃদয়, আলামিন ও বিলকিসকে গ্রেপ্তার করে পুলিশ। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার দ্রুত ট্রাইব্যুনালে হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এই দিন বছর 2 আগে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল প্রত্যাহার করে নেন অ্যাটর্নি জেনারেল অফিস। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় তার স্বামী বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে পৃথক 2টি মামলা করেন। বাংলাদেশ বর্তমানে একটি যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসবে সেই যুদ্ধ তত তীব্র আকার ধারণ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বলেন, আগামী নির্বাচন পুলিশের হাত দিয়েই হবে, তাই তাদের শক্তভাবে আইনের সীমার মধ্যে থাকতে হবে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বৈঠক। সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শক। বৈঠকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, পরাজিত শক্তি প্রতি মুহূর্তে সুযোগ নেয়ার অপেক্ষায় আছে। তাদের চক্রান্ত প্রতিহত করা যুদ্ধের শামিল। নির্বাচন যত কাছে আসবে সেই যুদ্ধ তত তীব্রতর হবে। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি, এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয়ী হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই যুদ্ধটা কিভাবে হয়? পরিষ্কার, লোকের সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে। কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম। পুলিশদের আইনের সীমার মধ্যে থাকার উপর জোর দেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, আগামী নির্বাচন পুলিশের হাত দিয়েই হবে। মানুষকে বাধা না দিয়ে আইনের মধ্যে রেখে তাদের পথ সহজ করে দিতে আহ্বান জানান তিনি। সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেব না, তার পথকে আমরা সহজ করব, তার পাশে থাকবো। তাহলে দেখবে যে এই দেশের এখন সমস্যা হবে না। শুধু তার পাশে থাকা, শুধু আইনের ভেতরে তাকে রাখতে হবে। তাকে বলতে ভাই আইনটা পাল্টেন না, আইনটা হাতে নিয়ে না। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু আইন, তুমি আমাকে আইন দেখাও, এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকারের আইনের সরকার যেন হয়। ডক্টর ইউনূস নারী সুরক্ষার ব্যাপারে জোর দেন। অবহেলার কারণে নারীর প্রতি সহিংসতা বিস্তার লাভ করেছে বলেও জানান তিনি। নারীদের বেশি এখন জোর আলাপ চলছে, যেটা আমাদের রক্ষা করতে হবে। নারীদের সুরক্ষা দেওয়া এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে। মাঠ পর্যায় সহ মোট 127 পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন এই বৈঠকে। অর্থাৎ তাকে সরকারি অফিসের পেছনে দৌড়াদৌড়ি করতে না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে অনলাইন অ্যাক্টিভিস্টদের সমর্থন বিএনপির বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দেন তিনি। ইফতারের আগে দেয়া বক্তব্যে তিনি বলেন, ধীরে ধীরে জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে উঠছে। তারেক রহমান আরও বলেন, বিএনপির উদ্দেশ্য ভালো বলেই 2 বছর আগেই সংস্কারের রূপরেখা দিয়েছিল। চক্রান্ত ব্যর্থ করে নতুন যুদ্ধে জয়ী হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। নির্বাচন সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এতে জানানো হয়, প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে 4 মাসের মধ্যে স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়। নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই বলে মনে করে ইসি। নির্বাচন কমিশনারদের শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে সেটি কাম্য নয় বলছে নির্বাচন কমিশন। রাজনৈতিক সরকারের হস্তক্ষেপে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর দাবি ওঠে ভোট পদ্ধতি ও ব্যবস্থার আমূল সংস্কারের। শক্তিশালী নির্বাচন কাঠামো তৈরিতে বিশেষজ্ঞ ও ভোটারদের মতামত নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। 16টি ক্ষেত্রে 155টি সুপারিশ এসেছে কমিশনের তরফে। তবে বেশ কিছু সুপারিশের সাথে একমত নয় ইসি। সংস্কার কমিশনের কিছু সুপারিশকে সাংবিধানিক প্রতিষ্ঠানটির স্বাধীনতার উপর হস্তক্ষেপ মনে করে কমিশন। এ বিষয়ে মতামত জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। ফলাফলের 48 ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের আগে সুষ্ঠু নির্বাচন হয়েছে এমন অঙ্গীকার করতে চায় না ইসি, জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই বলে মনে করে ইলেকশন কমিশন। একটা শাস্তির বিধান করা হয়েছে, এটা তো একটা মানে কি বলা যেতে পারে, ভয়ঙ্কর ব্যাপার। কেউ যদি তার শপথ ভঙ্গ করেন তাহলে তো সেইটা আপনার নিষ্পত্তির পদ্ধতি আছে, কিন্তু 20 বছরের জেলের মাথায় নিয়ে, খড়গ মাথায় নিয়ে কেউ যে কেউ তো সংক্ষুব্ধ হতেই পারেন। সব নির্বাচন 4 মাসের মধ্যে করতে হবে। আমরা বলেছি এটা কার্যত মানে সম্ভব না। তার কারণ হচ্ছে যে আমাদের Parliament election plus local government elections, local government election over the period of time, 5টা টিয়ারে over the period of time হয়। তো এটা 4 মাসের মধ্যে করা ইজ ভেরি, এটা সময়ের সাথে আসলে খুবই একটা ডিফিকাল্ট। ইসি সচিব বলেন, এনআইডি সেবা কার্যক্রম অন্য কোনো কর্তৃপক্ষের অধীনে নিলে ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হবে। এনআইডিকে আমাদের এখানেই মনে করি যে রাখার কাম্য, বরং এটাকে আরও এক্সপ্যান্ড করে এটাকে আরও যুগাপযোগী করা যায় কিনা সে বিষয়ে এটাকে আর কি বড়, এবং ক্রেডিবিলিটিটা তো আছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু এই বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশ এখনও ঐক্যমতে পৌঁছায়নি, যদিও তাতে সমস্যা দেখছে না ইসি। ভবিষ্যতে যদি রাজনৈতিক দল নিবন্ধন চান এই গণবিজ্ঞপ্তির সূত্রে, এবং তারা যদি শর্ত পূরণ করেন দেওয়া হবে। এরপরেও যদি মনে করা যে শর্ত শিথিল করা হয়েছে এবং আবারও গণবিজ্ঞপ্তি দিতে হবে, এটা দেওয়া যাবে। এটা সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে পর্যায়ক্রমে রাজনৈতিক দল এবং ইসি সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সাথে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বড় পরিসরে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসীরা যেন ভোট দিতে গিয়ে আইনগত ঝামেলায় না পড়ে সেটি নির্বাচন কমিশন দেখবে বলে জানান তিনি। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি-ভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের সমর্থনের কথা জানিয়েছেন মিশন প্রধানরা। সোমবার বেলা 11টায় নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে 19 দেশের মিশন প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government
including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters for a free, fair and credible election. আমাদেরকে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে তারা আইনগত ঝামেলায় না পড়ে। আমরা প্রক্সি ভোটটা এটাও কিন্তু একটা কারণ প্রক্সি ভোটে যাওয়ার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন হামজা চৌধুরী। তবে এবারের ফেরার অনুভূতি একেবারেই ব্যতিক্রম বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারের। দেশে পৌঁছেই ভারত বধের বার্তা দিলেন এই মিডফিল্ডার। হামজাকে বরণ করে নিতে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ভক্ত সমর্থকদের ঢল। হামজা দেওয়ান চৌধুরীকে এক পলক দেখতে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ভক্ত সমর্থকদের ঢল। এর আগে বহুবার সিলেটে এলেও এবারের আগমনটা একেবারে ভিন্ন যে কোনো সময়ের চেয়ে। দীর্ঘ প্রতীক্ষার পরে লাল সবুজের জার্সি গায়ে চাপানোর উপলক্ষ এসেছে এবার। হামজার আগমনে আনন্দের বাঁধ ভেঙেছে তার ভক্ত সমর্থকদের মধ্যে। তার অন্তর্ভুক্তিতে বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি এখনই দেখতে পাচ্ছেন তারা। শুনছি হামজা চৌধুরী আসতেছে, তো ঘুম ছেড়ে চলে আসছি যে হামজাকে দেখবো। চ্যাম্পিয়ন্স লিগের মতো একজন ফুটবলার আমরা সিলেটও আইছে, একটা আমরা সিলেটবাসীর লাগেন মানে অনুপ্রেরণার একটা কথা। হামজাকে দেখার জন্য আসছে। আমরা জানি হামজার মাধ্যমে আমাদের বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে সামনের দিকে, আর হামজা চৌধুরীর মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের ফুটবল টিম একদিন বিশ্বকাপের মঞ্চে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। 25শে মার্চ এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্যস্ত শিডিউলে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচ শেষ করে দেশের বিমান ধরেন হামজা। সিলেটে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাফুফে কর্তারা। দেশে পা রেখেই সিলেটি ভাষায় হামজা জানান নিজের মনের কথা। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুটা, আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। সন্তানকে জাতীয় দলের হয়ে খেলতে দেখতে পারাকে গর্বের বলছেন হামজার বাবা। সরাসরি ঢাকায় না এসে সিলেটে আসার কারণ হিসেবে শিকড়ে টান বলছেন তার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী। অনেক স্মৃতি আছে, বাড়ি থেকে বড় হয়েছে, এই বাড়িতে ছোটোবেলা থেকে আসা শুরু করছিল। 1 বছর থেকে প্রতি বছরই নিয়ে আসতাম, তো যেখানে বাড়ি থেকে বাংলাদেশ বলছে বাড়িতেই বুঝতো। এই জন্য সে বলছে আমরা যখন ঢাকাতে যখন তাবিজ সাহেব সহ আমরা যখন কথা বলতেছি, সে প্রথম কথা বলছে আমি বাড়িতে যাইতে হবে একদিনের জন্য। উনি বলছে হ্যাঁ আপনি যাবেন, কোনো সমস্যা নাই। উপমহাদেশের সেরা এই ফুটবলারকে সানরুফ কারের রাজস্বিক বরণের মাধ্যমে নিয়ে যাওয়া হয় তার ভিটে বাড়ি হবিগঞ্জে। সেখান থেকে ফুটবল ভক্তরা পুরো পৃথিবীকে জানিয়ে দেন চৌধুরী কেবল তাদের, চৌধুরী কেবল বাংলাদেশের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আজ 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 105তম জন্মবার্ষিকী। 1920 সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। 4 বোন এবং 2 ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। 1927 সালে শেখ মুজিব গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। কিশোর বয়সেই রাজনীতিতে সম্পৃক্ত হন। গোপালগঞ্জ মিশন স্কুলে 8ম শ্রেণীতে পড়ার সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেয় তিনি প্রথমবার কারাবন্দী হন। 1971 সালে তার নেতৃত্বে একত্রিত হয় বাঙালি। মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন, অর্জন করেন নতুন সার্বভৌম স্বাধীন বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হতো। 2024 সাল পর্যন্ত শিশু দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। জাতীয় দিবসের তালিকা থেকে বাতিল হয় 17ই মার্চ। দিবসটির সরকারি ছুটিও বাতিল হয়। বরগুনায় মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলা করায় হত্যার শিকার হন বাবা। অসহায় এবং বিপর্যস্ত এই পরিবারটির ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। সকালে পরিবারটির সাথে দেখা করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, পরিবারের শিশুদের লেখাপড়া ও চিকিৎসা সহ অন্যান্যদের ব্যয়ভার বহন করবে জামায়াত। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপিকে ধন্যবাদ জানান ডাক্তার শফিকুর। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে জামায়াত কাজ করে যাবে বলেও জানান তিনি। এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ভুক্তভোগী পরিবারটির সাথে দেখা করেন। আর্থিক সহায়তা সহ পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ঝালকাঠি প্রেস ক্লাব চত্বরে এক পথসভায়
ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দেশ কেমন হবে তার কিছু কিছু কাজ এখন থেকে করছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, কোরআনের রাষ্ট্র হলে প্রতিটি মানুষ একে অন্যকে সম্মান করবে। বৈষম্য ও দুর্নীতি মুক্ত মানবিক রাষ্ট্র করার প্রত্যয় ব্যক্ত করেন শফিকুর রহমান। ছাত্র আন্দোলনে নিহত সেলিম তালুকদারের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাতের পর তাদের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন জামায়াতের আমির। সরকার গঠনের সুযোগ পেলে দেশটা কেমন হবে তার কিছু কিছু কাজ এখন আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি। মানুষ যেন দেখতে পারে যদি কোরআনিক রাষ্ট্র হয় তাহলে দেশটা এমনই হবে। কোভিড ভ্যাকসিন আমদানি নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। সিন্ডিকেট করে দেশীয় প্রতিষ্ঠান বঙ্গভ্যাক্সকে টিকা উৎপাদনের সুযোগ না দেওয়ারও অভিযোগ বেক্সিমকোর বিরুদ্ধে। এই ঘটনায় দীর্ঘ 5 বছর পর অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। করোনার ভয়াল থাবায় যখন দিশেহারা পুরো বিশ্ব, মহামারী ঠেকাতে টিকা আবিষ্কারের উদ্যোগ নেয় দেশীয় প্রতিষ্ঠান গ্লোবাল বায়োটেক, যার নাম দেওয়া হয়েছিল বঙ্গভ্যাক্স। নানামুখী তোড়জোড় ও দৌড়ঝাঁপের পরও আলোর মুখ দেখেনি বঙ্গভ্যাক্স। দুদকে আসা অভিযোগ বলছে, তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সিন্ডিকেট দেশীয় প্রতিষ্ঠানের এই উদ্যোগে বাধা হয়ে দাঁড়ায়। অভিযোগে বলা হয়, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো এই ভ্যাকসিন নিয়ে যৌথ শেয়ার দাবি করে গ্লোবাল বায়োটেকের কাছে। তাতে সায় না দেওয়ায় বঙ্গভ্যাক্সের পরিবর্তে টিকা আমদানির সিদ্ধান্ত নেয় ওই সিন্ডিকেট। বাংলাদেশে কিন্তু টিকা তৈরি শুরু হয়ে যাবে। দুদক কর্মকর্তারা জানান, সালমান সিন্ডিকেটের কারণে প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরেছে বলেও জানান কর্মকর্তারা। যা নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া যশোরের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার দম্পতির বিরুদ্ধে প্রায় 54 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 341 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 341 কোটি 61 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে আছেন শাহিন। গত জানুয়ারি মাসে দুদকের পৃথক মামলায় তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অবিশ্বাস্য হলেও সত্যি, কোনো টিকিট ছাড়াই রাজধানীতে 1.5 ঘন্টা চলাচল করেছে মেট্রো রেল। কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ রাখেন কর্মীরা। এই সময়টাতে বিনা টিকিটেই ভ্রমণ করেন যাত্রীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন মেট্রো কর্মীরা। রোববার এমআরটি পুলিশ কর্তৃক মেট্রো রেল কর্মীদের লাঞ্ছিত করার ঘটনায় কর্মবিরতির ডাক দেন মেট্রো রেল কর্মীরা। সোমবার সকাল থেকে নানা নাটকীয়তার মধ্য দিয়ে কর্মসূচি পালন করে তারা। মেট্রো কর্মীদের কর্মবিরতির তথ্য জানা ছিল না নগরবাসীর। কর্মদিবসে তাই বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। অনেকে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা দেন। তারা যে কর্মসূচিটা গ্রহণ করেছে মেট্রো বন্ধ করে, এতে আসলে ভোগান্তি শিকার কারা হব? আমরা সাধারণ যাত্রীরা, কিন্তু সেটা তো কাম্য নয়। হঠাৎ করে কি কারণে বন্ধ হয়েছে আসলে আমরা কিছু জানিও না, বুঝতে পারতেছি না, কিন্তু এখন আসার পর দেখতেছি মেট্রো রেল বন্ধ। গতকালকে ঘটনাটা ঘটেছে, এটার মধ্যে কর্তৃপক্ষ চাইলেই হচ্ছে মানে সমাধান করতে পারত। যে কোনো হেরস্তার এগেইনস্টে তৎক্ষণিক ওই স্থানীয় ব্যাপারটা মিটমাট করা উচিত, না হলে ওইটার কিন্তু তার জন্য জনগণের এই মেট্রো রেল বন্ধ করতে পারে না। এক পর্যায়ে ভাড়া ছাড়াই মেট্রো রেল চালু করেন কর্মীরা। যাত্রীরা কার্ড ব্যবহার করতে চাইলেও পারেননি। ফলে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত ভাড়া ছাড়াই চলে মেট্রো। এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে নেয়নি যাত্রীরা। মেট্রো রেল চললেও তো একটা খরচের বিষয় আছে,
তো যাত্রীদের কাছ থেকে যদি ভাড়া না নেয় তাহলে আলটিমেটলি সরকারের ক্ষতি হবে। সরকারের ক্ষতি বলতে আমাদেরই ক্ষতি। হঠাৎ করে তারা বলতেছে যে আপনারা ফ্রিতে চলে যেতে পারবেন, আমি একটু অবাক হয়ে গেছিলাম। এই যে আমরা আজকে ফ্রি ভ্রমণ করতেছি, এটা কিন্তু আসলে আমার জন্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা সুখকর। এটা আমাদের রাজস্বের উপর চাপ পড়তেছে। হঠাৎ একটা সারপ্রাইজের মতো লাগলো, যে খুব ভালোই লাগলো, কিন্তু যে ঘটনাটা ঘটছে এটা আসলে আশা করা যায় না। 1.5 ঘন্টা পর মেট্রো কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন। মিনিট 15 না যেতেই আবারও কর্মবিরতিতে যান তারা। এখানে উপরের লেভেলের স্যাররা আছে, ওনারা যেটা বলবে তারপরে সবকিছু কার্যক্রম চালু হবে। এখন বর্তমানে চালু করে দেওয়া হয়েছে যাত্রীদের যেন ভোগান্তি না করা হয়। আমরা চাই যে টাকা দিয়ে হলেও যাতায়াত করি, কিন্তু নিয়মটা যেভাবে চলার কথা ওইভাবেই চলুক। আজকে পাঞ্চ করতে পারলাম না, এবং পাঞ্চ না করতে পেরে আমি কিন্তু আসলে বিনা ভাড়ায় বোধহয় ভ্রমণ করছি। এই অর্থ আসলে কোথায় যাবে, আমার টাকাটা আমি কোথায় দেবো? এবং এটা জাতীয়ভাবে তো একটা বিশৃঙ্খলা আমার কাছে মনে হচ্ছে। সোয়া 10টা নাগাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কাজে ফেরেন কর্মীরা। এ সময় 6 দফা অবিলম্বে পূরণে দাবি জানান তারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কোনো ভোগান্তি ছাড়াই চতুর্থ দিনের মতো অনলাইনে বিক্রি হচ্ছে রেলের ঈদযাত্রার টিকিট। সোমবার দেওয়া হয়েছে 27 মার্চের টিকিট, পাওয়া যাবে আরও 3 দিন। এবছর একদিনে প্রায় 33,000-এর বেশি যাত্রী রেল ভ্রমণের সুযোগ পাবেন। এতেও কমেনি সংকট। কমলাপুরে ভিড় করেন অনেক যাত্রী, তবে বাসের টিকিট পেতে এখনও শুরু হয়নি তোড়জোড়। ঈদের আগের চেনা পরিবেশের অচেনা রূপ। কমলাপুর রেল স্টেশনে নেই হাজারো মানুষের রাত জেগে অপেক্ষা, নেই যাত্রীদের উৎকণ্ঠা। দেখা যায় না টিকিট পেয়ে খুশির উন্মোদনাও। ঘরমুখো যাত্রীদের বিরামহীন সেই অপেক্ষার নামের কষ্ট থেকে মুক্তি দিতে এবারও শতভাগ টিকিট অনলাইনে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এতে আদৌ কি এই যাত্রীদের ভোগান্তি কমেছে? 27 মার্চের টিকিটের জন্য নির্ধারিত ছিল সোমবার সকাল 8টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরুর পর দফায় দফায় চেষ্টা করেও ব্যর্থ হন মাসুম তালুকদার। উপায়ন্তর না পেয়ে ছুটে আসেন কমলাপুরে। কাউন্টারে ঘুরলেও মেলেনি সমাধান। যেটাই ক্লিক করি সঙ্গে সঙ্গে সবুজ ওই খয়েরি কালারের চিহ্নটা আসে, আর টিকিটের কোনো নেই। এরকমভাবে লাস্ট পর্যন্ত চেষ্টা করার পরেও 8টা 20-25-এর মধ্যে চেষ্টা করার পরে একটা টিকিট কাটতে পারিনি, দেখি টিকিট শেষ। অনলাইনে টিকিট কাটতে না পেরে কমলাপুরে ভিড় করা মানুষের সংখ্যা নেহাত কম নয়। অনলাইনে ঢোকার সাথে সাথে 1 মিনিটের ভিতরে সব টিকিট শেষ হয়ে যায়, এটা কেমন কথা? অনলাইনের পাশাপাশি জানে কাউন্টারের সিস্টেমটা থাকে। আমি অবশ্যই এটা চাই যে প্রত্যেক স্টেশনে আলাদা করে টিকিট সংখ্যা বাড়ানোর। তবে অনলাইনে মানুষের ভোগান্তি হচ্ছে না বলে দাবি করেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার। বলেন টিকিটের জন্য কোটি মানুষের চাহিদা থাকলেও তাদের সক্ষমতা সীমিত। গত 14 তারিখ থেকে আমরা টিকিট বিক্রয় শুরু করছি। 14 তারিখ থেকে এখন পর্যন্ত কোনো রকমের অভিযোগ আমরা পাই নাই। আর আজকে আমরা 16,000 পশ্চিমাঞ্চলে 16,634 আসনের বিপরীতে টিকিট বিক্রি করছি। সকাল 10:30 পর্যন্ত 16,019টা টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে। তবে সড়কপথে যাত্রায় আগাম টিকিট নিয়ে যাত্রীদের নেই তেমন তোড়ঝোড়। কাউন্টার থেকে জানানো হয় সরকারি ছুটি শুরুর পর থেকেই অতিরিক্ত বাসের বহর যুক্ত হবে বিভিন্ন রুটে। পর্যাপ্ত পরিমাণে স্ট্যান্ডে বাস আছে, আর আমাদের এখন 10 মিনিট পর পরই গাড়ি আছে। এখন চাপ যেরকম মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ভালোই। এই যেরকম 20 রোজার পরে যেরকম চাপটা আরও বাড়বে। এবছর ঈদের লম্বা ছুটি থাকায় যাত্রাপথে এবার বড় ধরনের ভোগান্তির আশঙ্কা করছেন না সংশ্লিষ্টরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিমানবন্দরগুলোতে আলাদাভাবে এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছেন সিভিল এভিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, এর মাধ্যমে প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসন ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। বর্তমান ব্যবস্থায় বৈষম্যহীন নিরাপত্তা ব্যবস্থা ও নিয়োগের দাবি জানিয়েছেন তারা। এভিয়েশন সিকিউরিটি ফোর্স গঠনের আলোচনা চলছিল কয়েক বছর ধরে। সেই প্রস্তাবে জনবল নিয়োগের 70% নেওয়া হবে সামরিক বাহিনী থেকে, বাকি 30% আসবে অন্যান্য সংস্থা থেকে। আর এটি নিয়েই আপত্তি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের। সিকিউরিটি ফোর্স গঠন বন্ধ সহ 6 দফা দাবিতে সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। কিছু সময়ের জন্য অবরোধ করেন বিমানবন্দর সড়ক। বিক্ষোভকারীদের অভিযোগ, এভিয়েশন সিকিউরিটি ফোর্স গঠনের বিষয়ে কোনো পরামর্শ বা সমন্বয় করা হয়নি তাদের সাথে। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স অবশ্যই গঠিত হবে, কিন্তু সেটা বেবিচকের নিয়োগের মাধ্যমে। এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না, এই সিদ্ধান্ত নিয়ে অনেক টাকার আত্মহত্যা করবে। মন্ত্রণালয়ে কোনো ফোর্সের ব্যাপারে কোনো রকম প্রস্তাবনা আমরা পাঠাই
বাড়ায়নি। পরে সিভিল এভিয়েশন চেয়ারম্যানের অনুরোধে সড়ক ছেড়ে বেবিচক কার্যালয়ের ভেতরে অবস্থান নেয় কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তাদের দাবি দেওয়া তুলে ধরেন। একটা ফোর্স গঠন করার পরিচালনা করতেছে, ষড়যন্ত্র করতেছে। 70% বিমান বাহিনী থেকে আনবে, 30% সিভিলিয়ান থেকে নেবে। এটা সম্পূর্ণ আমরা অযৌক্তিক। বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক এখন বর্তমানে বেকার, ওদেরকে নিয়ে এসে প্রশিক্ষণপ্রাপ্তর মাধ্যমে সিভিল এভিয়েশনের স্বয়ংসম্পূর্ণতা করতে পারে চাইলে, কিন্তু ওনারা এই জিনিসটা না করে ওনারা সিভিল এভিয়েশনে এয়ারপোর্ট সেনে ওনারা ওনাদের যে গোল আছে ওটা তো ওনারা অর্জন করতে চায়। সিভিল এভিয়েশনের উচ্চ পর্যায়ের সমস্ত আসনে যেন সিভিল এভিয়েশনের অফিসাররা পরিচালিত করেন, আমরা স্যারদেরকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছি। সিভিল এভিয়েশন চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেন আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধানের। এতে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। আপনাদের যত সমস্যা, যত রকম ঝামেলা থাকবে সেগুলো নিয়ে সরাসরি আমার সাথে কথা বলবেন, কারোর সাথে কথা বলা লাগবে না, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আবার বলি, আপনাদের সিভিল এভিয়েশনের যে আলাদা ফোর্সের ব্যাপারে কোনো ডিসিশন হয় নাই, কোনো জিডি পত্র যায় নাই। আপনাদেরকে যে ইনফরমেশন দিয়েছে, ভুল ইনফরমেশন দিয়েছে। আজকে রিজয়েন্টের ভিতরে পেয়ে যাবেন আপনারা যে এইটা আমরা কোনো রকম ফোর্সের কথা পাঠানো হয় নাই। আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা করছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। আমি নিজে করাপশন করব না, যেহেতু আমি কাউকে করাপশন আমার জানা মতে করতে দিব না। সেইখানে যদি অনেকের হয়তো অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে, তার উপর প্রবলেম সৃষ্টি করতে চেষ্টা করবে, করেছে, আগেও করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। এটাকে কোনোভাবে আমরা টলারেট করব না, নট অ্যাট এনি কস্ট। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক। বৃহত্তম এই শপিং মল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সেখানে রয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। যাবো তার কাছে। টিপু, ফিউচার পার্কে এখনকার ক্রেতা সমাগম কেমন দেখছেন, কেনাকাটা কেমন চলছে, জানাবেন বিস্তারিত। শাওন, আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক কিন্তু সবসময়ই ক্রেতা সমাগমে জমজমাট থাকে এবং এখনও তার ব্যতিক্রম নয়। এবং ঈদকে কেন্দ্র করে, এবং আপনি জানেন যে রমজানের এখন দ্বিতীয় অর্ধ শুরু হয়েছে, ফলে মানুষের যে ভিড় সেটি আপনি দেখতেই পাচ্ছেন যে ইফতারের পরপরই কিন্তু প্রচুর মানুষ যমুনা ফিউচার পার্কে আসছেন এবং তাদের যে পছন্দের কেনাকাটা সেটি করছেন। এবং আমরা দেখছি যে পরিবারের একদম ছোট সদস্যটি থেকে শুরু করে বড় সবাই, ছোট বড় সবাই কিন্তু একর সাথেই এই তাদের যে ঈদের কেনাকাটা সেটি করতে যমুনা ফিউচার পার্কে ভিড় করেছেন। এবং আমাদেরকে বিক্রেতারা যেটি জানিয়েছেন যে তাদের কাছে অন্যান্য সব বছরের মতোই কিন্তু এবারও নতুন সব যে এক্সক্লুসিভ কালেকশনগুলো আছে সেগুলো আছে এবং একদম সব বয়সীদের জন্য, ছেলে মেয়ে, বাবা মা থেকে শুরু করে শিশু, সবার জন্যই আলাদা আলাদাভাবে তারা তাদের যেসব পণ্য রয়েছে সেগুলোর পসরা সাজিয়েছেন। তাদের জন্য জামা, জুতো থেকে শুরু করে সব ধরনের যে আনুষঙ্গিক যে কাপড় রয়েছে বা যে ধরনের জিনিসপত্র রয়েছে যেগুলো ঈদ কেন্দ্রিক বা ঈদের সময়ে সবাই কেনাকাটা করে থাকে, তার সব কিছুই কিন্তু যমুনা ফিউচার পার্কে রয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ক্রেতা সমাগমে এই মুহূর্তে কিন্তু একদম জমজমাট একটি অবস্থা যমুনা ফিউচার পার্কে। শাওন। টিপু, ধন্যবাদ আপনাকে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের মহারাষ্ট্রে। হিন্দুত্ববাদী গোষ্ঠী বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের ঘোষণার জেরে চলছে তুমুল উত্তেজনা। অপসারণ না করলে মাজার ভাঙার হুঁশিয়ারিও দিয়েছে তারা। এদিকে উগ্র দলগুলোর এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে এর বিরোধিতা করছে বিরোধী দলগুলো। 6 মহান মুঘল সম্রাটের মধ্যে একজন সম্রাট আওরঙ্গজেব। বিভিন্ন কারণেই আলোচিত মুঘল সাম্রাজ্যের এই সম্রাট, যিনি প্রায় অর্ধ শতাব্দী শাসন করেছেন গোটা ভারতবর্ষকে। কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত তার সমাধি নিয়ে এবার শুরু হয়েছে তুমুল উত্তেজনা। ঘটনার শুরু চলতি মাসের প্রথম দিকে সাম্ভাজিনগরের খুলদাবাদে অবস্থিত সমাধিটি আইনিভাবে অপসারণের দাবি জানান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস। তাতে সুর মেলায় আরও বেশ কয়েকটি দল। মাজার অপসারণ না হলে সেটি ভাঙ্গার হুঁশিয়ারি দেয় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি দল। উচ্ছেদের দাবিতে দেয়া হয় বিক্ষোভ কর্মসূচি। সোমবার দলগুলোর ডাকে মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে কট্টর হিন্দুত্ববাদী দলের সমর্থকরা। মাজার অপসারণে স্মারকলিপি দেওয়া হয় মুখ্যমন্ত্রী বরাবর। কর্মসূচি ঘিরে জোরদার করা হয় সমাধিস্থলের আশপাশের নিরাপত্তা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মহারাষ্ট্রের রাজনীতি।
এটা শৌর্যের প্রতীক, এটা কখনো ভাঙা উচিত না। এই সমাধি ইতিহাসের অংশ, ভবিষ্যৎ প্রজন্মকে তা দেখানো উচিত যাতে তারা সেখান থেকে শিখতে পারে। ইতিহাস যদি কেউ বুঝতে না চায় তাহলে তারা ইতিহাসের শত্রু। ক্রূর শাসক जो यहाँ पर था আওরঙ্গজেবের মতো নিষ্ঠুর শাসককে মহিমান্বিত করার চেষ্টা চলছে। তাকে আদর্শ বানানোর যে প্রয়াস সেটি বন্ধ করা উচিত। এজন্যই এই মাজার অপসারণ করা উচিত। यहाँ पर हमारी छाती पर बैठा हुआ है। এর আগে সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি সম্রাট আওরঙ্গজেবের প্রশংসা করলে বিধানসভা থেকে বরখাস্ত করা হয়, তাকে দেয়া হয় মামলাও। হোলি উৎসবকে ঘিরে কয়েকদিন ধরে ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে। অরিক রহমান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।